1943 সালের 4 জুন টেক্সাসের মেক্সিয়া শহর রেলরোড স্ট্রিট। উনাফিজিয়া ভেরা বার্কহার্ট তার লুকানো ডায়েরিতে লিখছেন, পেন্সিলটা তার আঙুলে কেঁপে উঠছিল, কারণ এই কথাগুলো যদি তার নিজের কর্মকর্তাদের হাতে পড়ে তাহলে তাকে একাকী কারাবাসে পাঠানো হতো, এতে কোনো সন্দেহ নেই। তিনি লিখলেন, আমেরিকানরা নিশ্চয়ই আমাদের মিথ্যে বলছে। 2 ফ্রন্টে যুদ্ধ চালাতে চালাতে কোনো দেশ এত প্রাচুর্য ধরে রাখতে পারে না। কিন্তু কয়েক সেকেন্ড আগেই ট্রেনের জানালা দিয়ে তিনি এমন এক দৃশ্য দেখেছেন যা গত 3 বছরের নাৎসি প্রচারণাকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। টেক্সাসের ফার্ম হাউস, রাস্তার মোড়, দোকানের জানালা সবখানে বৈদ্যুতিক আলো ঝলমল করছে। রাত 10টার সময় পুরো সমতল জুড়ে যেন আলোয় তৈরি এক বিশাল নক্ষত্রমালা। জার্মানিতে 1940 সাল থেকে ব্ল্যাকআউট, পুরো দেশ অন্ধকারে ডুবে থাকে। যুদ্ধের আগেও জার্মানির মাত্র 20% গ্রামে বিদ্যুৎ পৌঁছেছিল। আর এখানে যে আমেরিকাকে নাৎসি প্রচারণা ভগ্নদশা ও অধপতিত বলে প্রচার করেছিল, সেই দেশে বিদ্যুৎ যেন অবাধে বয়ে চলেছে। সেদিন আরভিন রমেলের আফ্রিকা কর্পসের 1850 জন অভিজ্ঞ সৈন্য ট্রেন থেকে নামছিলেন। গবাদি পশুর মতো ঠাসাঠাসি বগি নয়, বরং আরামদায়ক পুলম্যান কোচ, তাতে ডাইনিং সার্ভিস, স্লিপিং বার্থ সবই ছিল। মেক্সিয়া শহরের পুরো মানুষ যেন তাদের আগমন দেখতে ভিড় করেছে। কিন্তু কেউ জানত না এই মুহূর্তটাই আধুনিক যুদ্ধবন্দীদের ইতিহাসে সবচেয়ে বড় মানসিক পরিবর্তনের সূচনা হতে চলেছে। আমেরিকা শিল্পশক্তির প্রদর্শন ধীরে ধীরে ভেঙে দেবে নাৎসি মতদর্শের ভিত। মিত্রশক্তির বিজয়ের সমীকরণ তৈরি হচ্ছিল যুদ্ধক্ষেত্রে নয়, কারখানা ও উৎপাদনের পরিসংখ্যানে। যে সংখ্যা খুব শিগগিরই ভেঙে ফেলবে এই বন্দী সৈন্যদের শত্রু, স্বদেশ ও নিজেদের উদ্দেশ্য সম্পর্কে থাকা সব বিশ্বাস। এই পতন শুরু হয়েছিল তিউনিশিয়ায় 1943 সালের 13ই মে। রমেলের স্থলাভিষিক্ত জেনারেল ইউর্গেন ভন আর্নিম আত্মসমর্পণ করেন প্রায় 2.5 থেকে 3.5 লাখ জার্মান ও ইতালীয় সৈন্য নিয়ে। ছড়িয়ে থাকা ছোট ছোট ইউনিটগুলো আরও কয়েকদিন ধরে আত্মসমর্পণ করায় সংখ্যাটা বদলাচ্ছিল। ওয়েরমার্ক্টের সবচেয়ে অভিজ্ঞ মরুভূমির সৈন্যরা, যারা ব্রিটিশদের মিশর পর্যন্ত পিছু হটিয়েছিল, মন্টগোমারির মতো কমান্ডারের কাছ থেকেও সম্মান আদায় করেছিল, তারাই এক মুহূর্তে বন্দী হয়ে গেল। তাদের মধ্যে ছিলেন ফেল্ডম্যান ফ্রিডরিক রাটকে, আয়রন ক্রস ফার্স্ট ক্লাস প্রাপ্ত, ফ্রান্স অভিযানের অভিজ্ঞ যোদ্ধা, উত্তর আফ্রিকায় 2 বার আহত। বহু বছর পরে ন্যাশনাল আর্কাইভে পাওয়া তার ডায়েরি ইতিহাসবিদদের জানাবে আমেরিকান বন্দিদশা জার্মান সৈন্যদের মানসিকতায় কত বড় পরিবর্তন এনেছিল। পরাজয়ের পর উপলব্ধির যাত্রা শুরু হয়েছিল আলজেরিয়ার ওরান বন্দরে। রাটকে এবং আরও 30,000 বন্দী যখন অস্থায়ী ক্যাম্পে জাহাজের অপেক্ষায় ছিলেন, তখনই আমেরিকান দক্ষতা তাদের সমস্ত ধারণায় ফাটল ধরাতে শুরু করেছিল। মার্কিন সেনাবাহিনী প্রতিদিন হাজার হাজার বন্দীকে এমন সংগঠিত নিখুঁততায় প্রক্রিয়া করছিল যা ওয়েরমার্ক্টের ক্ষমতার শীর্ষকালেও দেখা যায়নি। পরিচয়পত্রের ছবি তোলা, মেডিকেল পরীক্ষা, টিকা প্রদান সব করা হতো। জেনেভা কনভেনশনের অধিকার সাবলীল জার্মান ভাষায় ব্যাখ্যা করতেন সেই আমেরিকান অফিসাররা, যারা বিশেষ প্রশিক্ষিত ছিলেন শুধু এই কাজের জন্য। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এলো খাবার থেকে। 21তম প্যানজার ডিভিশনের সঙ্গে বন্দী হওয়া হান্স মুলার 8 মাস পরে তার মাকে লিখলেন, ওরানের ক্যাম্পে জাহাজের অপেক্ষায় থাকা অবস্থায় আমেরিকানরা আমাদের এমন খাবার দিয়েছে যেমন 6 মাসের মরুভূমির যুদ্ধে আমরা কখনো পাইনি। সাদা পাউরুটি, আসল কফি, দিনে 2 বার মাংস। তারা ভেবেছিল এটা প্রচারণা, প্রভাবিত করার কৌশল, কিন্তু বুঝতে পারিনি এটাই ছিল আমেরিকান সেনাবাহিনীর নিয়মিত রেশন। যে লিবার্টি জাহাজগুলো তাদের আটলান্টিক পার করাবে, সেগুলোই আমেরিকার শিল্পশক্তির জীবন্ত স্মারক। এসএস রবার্ট ই পিয়েরি ক্যালিফোর্নিয়ার রিচম্যান্ডে কাইজার শিপইয়ার্ডে মাত্র 4 দিন, 15 ঘন্টা এবং 29 মিনিটে তৈরি হয়েছিল। যদি জার্মানরা এটি জানত, তারা এটিকে অসম্ভব প্রচারণা বলে উড়িয়ে দিত। এই জাহাজগুলো উৎপাদনের শীর্ষ সময়ে দিনে 3টি করে তৈরি হতো ইউরোপীয় যুদ্ধক্ষেত্রে। সরবরাহ পৌঁছে দিয়ে ফিরে আসছিল। খালি ফেরার বদলে 1943 সালের গ্রীষ্ম নাগাদ এগুলো প্রতি মাসে 30,000 পর্যন্ত যুদ্ধবন্দীকে বহন করত। জুলাই 1943-এর 2 সপ্তাহের আটলান্টিক অতিক্রম ছিল মানসিক ভাঙনের দ্বিতীয় ধাপ। 90তম লাইট ডিভিশনের ফেল্ড কার্ড জিমারমান একটি বিশদ হিসাব রেখেছিলেন, যা পরে দেশে ফেরার পর তার পরিবারের কাছে চিঠির মাধ্যমে সংরক্ষিত হয়েছিল। তিনি লিখেছিলেন, জাহাজের ক্রুরা প্রতিদিন যত খাবারের অপচয় ফেলে দিত, আফ্রিকার শেষ মাসগুলোতে তার পুরো কোম্পানি সাপ্তাহিক রেশনে তার থেকেও কম পেত। জিমারমান লিখেছেন, অর্ধেক খাওয়া স্টেক,
পুরো রুটি, অনেকক্ষণ রাখা দুধ সব ফেলে দিত। তারা এটা প্রকাশ্যভাবে করত, কোনো ভাবনা ছাড়া, আমাদের অপমান করার জন্য নয়। তাদের কাছে এই অপচয় কোনো ব্যাপারই ছিল না, সরবরাহ সীমাহীন। যুদ্ধবন্দীরা লক্ষ্য করল জাহাজগুলোই আমেরিকান শিল্প ক্ষমতার ভাসমান শ্রেণীকক্ষ। তারা জানতে পারল যে জাহাজ তাদের বহন করছে সেটি যুদ্ধকালে তৈরি হতে যাওয়া 2710টি লিবার্টি শিপের একটি মাত্র। প্রতিটি জাহাজে প্রয়োজন 2,50,000 উপাদান, যা 32টি রাজ্যে তৈরি হয়ে জোড়া লাগানো হয়। ইঞ্জিন 3টি আলাদা কারখানায় তৈরি, প্রতিটি 900 হর্স পাওয়ারের সিলিন্ডার উৎপাদন করে পরে এমন বন্দরে জোড়া লাগানো যা 2 বছর আগে প্রায় অস্তিত্বহীন ছিল। লেফটেন্যান্ট কর্নেল উইলহেলম ভন স্টোবর্ন, যার অভিজাত প্রুশিয়ান পরিবার ফ্রেডারিক দ্য গ্রেটের পর থেকে প্রতিটি জার্মান যুদ্ধে অংশ নিয়েছে, পরবর্তীতে স্মৃতিকথায় লিখেছিলেন, আমাদের জাহাজ যখন আমেরিকার উপকূলের কাছে পৌঁছালো, আমি ব্রিজের ওপর ঘুরতে থাকা রাডার অ্যান্টেনা দেখছিলাম। এই প্রযুক্তি, যেটা আমরা ভাবতাম শুধু আমাদের আছে আর হয়তো সীমিত পরিমাণে ব্রিটিশদের আছে, তা একটা মালবাহী জাহাজে সাধারণ সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেই মুহূর্তেই আমি প্রথম বুঝতে পারলাম জার্মানি ইতোমধ্যে যুদ্ধ হেরে গেছে। 1943 সালের 2 অগস্ট, নরফোক নেভাল বেস, ভার্জিনিয়া। আমেরিকা দেখার প্রথম দৃশ্যই নাৎসি প্রচারণার শেষ ভ্রান্ত ধারণা ভেঙে দেয়। নরফোক ঘাঁটি বিস্তৃত ছিল 4300 একর জুড়ে, ডক মাইলের পর মাইল দীর্ঘ। ক্রেনগুলো একসঙ্গে ডজনের পর ডজন জাহাজে মাল ওঠানো ও নামানো করছিল। একদিনে এই এক বন্দর পুরো হামবুর্গ বন্দর এক সপ্তাহে যা করতে পারত তার থেকেও বেশি টানেজ পরিচালনা করেছিল। রুয়ের প্রাক্তন কারখানা শ্রমিক গেফরাইটার জোয়ান ওয়েবার গণনা করলেন 47টি কার্গো জাহাজ বিভিন্ন লোডিং বা আনলোডিং পর্যায়ে আছে। প্রতিটি ক্রেন এমন বোঝা তুলেছে যা জার্মানিতে 1 ডজন মানুষ ও ঘোড়ার প্রয়োজন হতো। ক্রেনগুলো চলেছে বিদ্যুৎ শক্তিতে, মসৃণভাবে, অবিরাম, কয়লার ধোঁয়া ছাড়া। বন্দীদের সারিবদ্ধভাবে ট্রেনের দিকে যাত্রার জন্য সাজানো হলো। পথে পার্কিং লট, শত শত বেসামরিক গাড়ি, ডক শ্রমিকদের ব্যক্তিগত যান। জার্মানিকে ব্যক্তিগত গাড়ি ছিল ধনী এবং দলের অভিজাতদের জন্য। 1934 সাল থেকে প্রতিশ্রুত ভোল্কসভাগেন বেসামরিকদের কাছে পৌঁছায়নি 1000-এর বেশি। কিন্তু এখানে সাধারণ শ্রমিকরাও নিজ গাড়ি চালিয়ে কাজে আসে। কিন্তু ট্রেনগুলো দেখার আগে কেউ প্রস্তুত ছিল না। কোনো বক্সকার নয়, 40 এবং 8 ওয়াগন নয়, যা জার্মান সৈন্য ইউরোপ জুড়ে বহন করত। পুরো যাত্রীবাহী কোচ, প্যাডেড সিট যা ঘুমানোর বার্থে রূপান্তরিত হয়, ডাইনিং কার, সাদা টেবিল ক্লথ এবং রূপার কাঁটা চামচ সহ, পর্যবেক্ষণকারী গাড়ি যা প্যানোরামিক জানালায় সজ্জিত। হেডম্যান রাডকা লিখেছেন, আমরা বন্দী নয়, পর্যটকের মতো বোর্ড করলাম। আমেরিকান রক্ষীরা যেন আরাম দেখে খানিকটা লজ্জিত হয়ে উঠেছিলেন। এক সার্জেন্ট ক্ষমা চেয়েছিলেন আমাদের গাড়ির এয়ার কন্ডিশনার ঠিকভাবে কাজ করছে না বলে। এয়ার কন্ডিশনার? অগাস্টে আমরা ভাবতাম এমন বিলাসিতা কেবল হিটলারের ব্যক্তিগত ট্রেনে সম্ভব। নরফোক থেকে টেক্সাস ও ওকলাহোমার ক্যাম্প পর্যন্ত 3 দিনের ট্রেন যাত্রা নাৎসি মতদর্শের জন্য সর্বাধিক বিধ্বংসী প্রমাণিত হয়েছিল, কোনো সামরিক পরাজয়ের চেয়েও বেশি। ভার্জিনিয়ার মধ্য দিয়ে ট্রেন চলার সময় বন্দীরা জানালার পাশে মুখ চেপে তাকিয়েছিল, এমন এক আমেরিকা দেখতে যা তারা কখনো কল্পনা করতে পারত না। প্রতিটি ছোট শহর আলোর ঝলকানি দেখাচ্ছিল। মার্টিনসভিল, ড্যানভিল, গ্রিন্সবরো, এসব জার্মানিতে একটিমাত্র বৈদ্যুতিক ল্যাম্প থাকলেও সেখানে দোকানের জানালা আলোকিত, বৈদ্যুতিক সাইন, ঘরগুলোতে একাধিক বাতি জ্বলছিল। ট্রেনগুলো রাতের পালায় চলমান কারখানার পাশ দিয়ে গেছে, জানালা ঝলমল করছে, পার্কিং লট মধ্যরাতেও পূর্ণ। ওবার গ্রেফাইটার মেয়ের, যার পিতা হামবুর্গে নাৎসি পার্টির ব্লক নেতা ছিলেন, 1987 সালে আবিষ্কৃত একটা চিঠিতে লিখেছেন, আমরা সেই প্রথম রাতে ডজন ডজন শহর পার হলাম, প্রত্যেকটিতে আলোর পরিমাণ হামবুর্গের চেয়েও বেশি। রক্ষীরা বললেন এটি স্বাভাবিক, 1920 সাল থেকে প্রতিটি আমেরিকান শহরে বিদ্যুৎ আছে। আমি তখন তাকে মিথ্যাবাদী বললাম। সে কেবল কাঁধ উঁচু করে বলল, দেখব। রোয়ান ওক, ভার্জিনিয়ায় ট্রেন থামল পানি এবং কয়লার জন্য। বন্দীরা দেখল আমেরিকান রেলওয়ে কর্মীরা 30 মিনিটে যা সম্পন্ন করছে জার্মানিতে 2 ঘন্টা লাগত। স্বয়ংক্রিয় কয়লা লোডার, বৈদ্যুতিক পানি পাম্প, যান্ত্রিক লুব্রিকেশন সিস্টেম, প্রতিটি অংশে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব স্পষ্ট। আর সবচেয়ে চমকপ্রদ ছিল কর্মীদের ব্যক্তিগত ধনসম্পদ। তারা লেদারের বুট পরেছিল যা একটি জার্মান শ্রমিকের 2 মাসের বেতনের সমান ছিল। কোকাকোলা পিয়েছিল কাঁচের বোতল থেকে, খালি বোতল বিনে ফেলে দিত, সিগারেট একটানা ধূমপান করত, অর্ধেক শেষ করেই নিভিয়ে দিত। প্রি ওয়ার সিমেন্সের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার
হেনরিক মুলার হিসাব করেছিলেন 1 ঘন্টার মধ্যে যে রেলওয়ে ইয়ার্ডে তারা থামল সেটি তার পুরো বার্লিন জেলার একদিনের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করত। অপচয় অসাধারণ ছিল, তিনি লিখেছেন। ফাঁকা ভবনে বাতি জ্বলতে রাখা, ফাঁকা কক্ষে বৈদ্যুতিক পাখা চালানো, সীমাহীন সম্পদের অবহেলা। যখন ট্রেনগুলো টেনেসি ও কেন্টাকি অতিক্রম করল, বন্দীরা পুরো আমেরিকান শিল্প শক্তির প্রদর্শনী দেখল। জানালার মাধ্যমে তারা অসংখ্য কারখানা দেখল, প্রতিটি জার্মানিতে দেখা সব কিছুর চেয়ে বড়। টেনেসির আলকোয়া অ্যালুমিনিয়াম প্লান্ট নদীর পাশে 3 মাইল বিস্তৃত। এর বৈদ্যুতিক ফার্নেস 1,75,000 কিলোওয়াট শক্তি ব্যবহার করছে, যা পুরো মিউনিক শহরের চেয়ে বেশি। লুইসভিলের কাছে ট্রেন ধীর গতি নিল, রাবার টাউন কমপ্লেক্সের পাশ দিয়ে চলে গেল। সিনথেটিক রাবার কারখানা মাত্র 18 মাসে শূন্য মাঠ থেকে তৈরি হয়েছে। 4টি বিশাল কারখানা প্রতিটি হাজার হাজার কর্মী নিয়োগ করছে, বার্ষিক 8 লাখ টন সিনথেটিক রাবার উৎপাদন করছে। জার্মানি যদিও প্রক্রিয়া উদ্ভাবন করেছে, তার সেরা বছরে 1,20,000 টনের বেশি উৎপাদন করতে পারেনি। ওভারলেইটেন্ট এরিক হফম্যান আইজি ফারবিনের রসায়নবিদ প্রভাব বুঝতে পেরেছিলেন। যুদ্ধোত্তর সাক্ষাৎকারে তিনি স্মরণ করেছেন, আমি সেই প্ল্যান্টগুলো চিনি। ডিস্টিলেশন কলাম, ক্যাটালিটিক ক্র্যাকার সব দেখেছি। প্রতিটি স্থাপনা আমাদের তৈরি যে কোনোর চেয়ে উন্নত, আর এখানে কেবল একটি স্থানে 4টি। তারা বলেছিল দেশের বিভিন্ন স্থানে আরও ডজনের বেশি আছে। ট্রেনগুলো ডিট্রয়েটের বাইরে ফোর্ডের উইলো রান কারখানার পাশ দিয়ে গেল, যা মাইল দূর থেকেও দেখা যেত। এই একক কারখানা মাত্র 9 মাসে নির্মিত প্রতি 63 মিনিটে একটি B-24 লিবারেটর বোমা তৈরি করত। উৎপাদনের শীর্ষে 42,000 কর্মী 1,50,00,000টি অংশ থেকে বোমার তৈরি করত, যা 1500টি সাবকন্ট্রাক্টর উৎপাদন করত। কারখানাটি 2.5 মিলিয়ন বর্গফুট জায়গা দখল করত এবং কোলন শহরের পুরো বিদ্যুতের চেয়েও বেশি ব্যবহার হতো। হুটম্যান ভার্লি টিউনিশিয়ায় গুলি খেয়ে পড়া লাফটুয়াফে পাইলট জানলার পাশে মুখ চেপে তাকালো। তিনি ট্রেন থেকে 17টি B-24 গণনা করলেন বিভিন্ন পর্যায়ে। আমাদের বলা হয়েছিল আমেরিকান বিমানগুলো মানহীন, তাড়াহুড়ো করে তৈরি, যুদ্ধের সময় ভেঙে পড়বে, কিন্তু আমি লক্ষ্য করলাম অ্যাসেম্বলি লাইনের নিখুঁততা, নির্মাণের মান। এগুলো মানহীন বিমান নয়, এগুলো কেবল দ্রুত তৈরি, এমনকি আমরা কল্পনাও করতে পারি না। ট্রেন যত গভীর আমেরিকার ভেতর প্রবেশ করল, নাৎসি মিথোলজির ধ্বংস তত পূর্ণাঙ্গ হল। সেন্ট লুইসে তারা মিসিসিপি নদী অতিক্রম করল ইডস ব্রিজ দিয়ে। নদীর নিচের বার্জ বহন করছিল 1942 সালের পুরো জার্মান ফসলের চেয়েও বেশি শস্য। বন্দীরা দেখতে পেল 2 পাশে শস্য সঞ্চয়াগার, প্রতিটি যথেষ্ট গম রাখে একটি জার্মান শহরের জন্য কয়েক মাস। উনরাইসিয়া কার্ল স্মিথ, বাভারিয়ার একজন কৃষকের ছেলে, ডায়েরিতে লিখেছেন, আমেরিকানরা খাদ্য পরিবহন করে যেমন আমরা অস্ত্র চালাই, শেষ নেই, কোনো ক্ষতির ভাবনা ছাড়া। আমি দেখেছি তারা একটিমাত্র বার্জে গম লোড করছে, যা আমার পুরো গ্রামের জন্য 5 বছর। ক্রেন অপারেটর স্যান্ডউইচ খাচ্ছিল, যার মাংস আমাদের সাপ্তাহিক রেশনের চেয়েও বেশি। গ্রিফার পল ফিশার লিখেছেন, তারা মাংস খাচ্ছিল যেমন আমরা রুটি খেতে চেয়েছিলাম। রক্ষিলা স্টেশনের কাছে একটি স্ট্যান্ড থেকে আমাদের জন্য হ্যামবার্গার কিনে দিল। মাংস, চিজ, সবজি, সাদা রুটিতে 15 সেন্টে। তিনি 20টি কিনলেন কোনো চিন্তা ছাড়াই, $1 বিল দিয়ে। এটি কোনো বিশেষ খাবার ছিল না, এটি তাদের সাধারণ খাবার। ক্যাম্পে পৌঁছানো হলো, যা পরবর্তী মানসিক ধ্বংসের প্রমাণ। ক্যাম্প হার্ন, টেক্সাস, মাত্র 4 মাসে নির্মিত 3000 থেকে 4800 বন্দীকে রাখত এমন অবস্থায়, যা অনেকের জানা সাধারণ নাগরিক অবস্থার চেয়েও উন্নত। কাঠের ব্যারাক, বৈদ্যুতিক বাতি, ফ্ল্যাশ টয়লেট, গরম শাওয়ার, স্টিম হিটার। প্রতিটি ভবন তৈরি হয়েছিল জার্মান গ্রামের চেয়ে বেশি কাঠ দিয়ে। ক্যাম্প হাসপাতাল বন্দীদের মধ্যে চিকিৎসাকর্মীদের বিস্মিত করেছিল। ওবার্স্ট লেফটেন্যান্ট কর্নেল ডক্টর ফ্রিডরিক বাউয়ার, 164তম লাইট ডিভিশনের প্রধান সার্জন, এমন একটি সুবিধাপ্রাপ্ত দেখলেন যা অধিকাংশ জার্মান নাগরিক হাসপাতালের চেয়েও উন্নত। এক্স-রে মেশিন, সার্জিক্যাল যন্ত্রপাতি, ফার্মাসিউটিক্যাল সরবরাহ, যা 1941 সাল থেকে জার্মানিতে অনুপলব্ধ ছিল অল এনিমি প্রিজনার্সদের জন্য। তাদের কাছে পেনিসিলিন ছিল। ডক্টর বাউয়ার পরে সাক্ষ্য দেবেন, এই অলৌকিক ঔষধ যা আমরা কেবল গুজব শুনেছি, তারা এটি ব্যবহার করত, এমনকি হালকা সংক্রমণের বন্দীরাও পেত।
জার্মান সৈন্যরা প্রাথমিক সালফার ওষুধের অভাবে মারা যাচ্ছিল আর আমেরিকানরা তাদের উন্নততম ঔষধ নির্দ্বিধায় দিচ্ছিল। ক্যাম্প রান্নাঘরও আমেরিকান সমৃদ্ধির আরেকটি শ্রেণীকক্ষ। রান্নার দায়িত্ব পাওয়া বন্দীরা দেখল ওয়াক ইন ফ্রিজ, বৈদ্যুতিক মিক্সার, স্বয়ংক্রিয় ডিশ ওয়াশার, গ্যাস চুলা, যা ৫,০০০ মানুষের খাবার প্রস্তুত করতে পারে। প্রতিদিনের রেশন তাজা দুধ, ডিম, মাংস, সবজি, সাদা রুটি, যা ১৯৩৯ সাল থেকে জার্মান নাগরিকরা দেখেনি। ফেল্ডওয়েবেল অটো ক্রিবস, মিউনিখের প্রাক্তন হোটেল শেফ লিখেছেন, আজ আমরা এত খাদ্য ফেলে দিলাম যা আমার পরিবার ৩ বছরে দেখেনি। ভাঙা বা নষ্ট খাদ্য নয়, শুধু অতিরিক্ত। আমেরিকার নিয়ম অনুযায়ী প্রত্যেক বন্দীকে পূর্ণ রেশন দিতে ১০% বেশি প্রস্তুত করতে হয়। অতিরিক্ত খাবার ফেলে দেওয়া হয়। আমি কাঁদতে কাঁদতে সম্পূর্ণ ভালো রুটি ডাস্টবিনে ফেলেছিলাম। ১৯৪৩ সালের সেপ্টেম্বর নাগাদ আমেরিকান কৃষিতে শ্রমিক সংকটের কারণে বন্দীদের ক্ষেত ও কারখানায় নিয়োগ দেওয়া হলো। এই সিদ্ধান্ত, যা প্রয়োজন থেকে নেওয়া হয়েছিল, নাৎসি মতাদর্শের জন্য প্রচারণার চেয়েও বেশি বিধ্বংসী প্রমাণিত হলো। প্রতিদিন বন্দীদের ট্রাকে কাজের স্থানে নেওয়া হতো, আমেরিকান হার্টল্যান্ডের মধ্য দিয়ে চলাফেরা করত, চোখ বাঁধা বা সীমিত রাস্তা ছাড়া তারা সব দেখল। অনন্ত ফসলের ক্ষেত, ৩ পালা চলা কারখানা, পণ্য ভরা দোকান, গাড়ি ভরা পার্কিং লট, ফ্রিজ ও রেডিও সহ ঘর। হিউস্টনের বাইরে একটি কটন জিনে উনরাইসিয়া হারবার্ট ল্যাং দেখল একমাত্র যন্ত্র ১ ঘন্টায় এত তুলা প্রক্রিয়াজাত করে যা তার পুরো গ্রাম মাসব্যাপী পারত। জিনটি চালানো হচ্ছিল কলোরাডো রিভার অথরিটির বিদ্যুতে, যা ১৯৪৩ সালের মধ্যে টেক্সাসের ৯০% ফার্মে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার গ্রামীণ বিদ্যুতায়ন প্রোগ্রামের অংশ। যন্ত্রের মালিক ল্যাং লিখেছেন, বিশেষ কেউ নয়, না অভিজাত না পার্টির সদস্য, শুধু একজন কৃষক। তবুও তার কাছে বিদ্যুৎ, চলমান জল, ট্রাক, গাড়ি এবং ট্র্যাক্টর ছিল। তার শ্রমিকরা নিগ্রোসহ লাঞ্চ করত এমন বক্স থেকে যা জার্মান শ্রমিকরা সপ্তাহে পেত তার চেয়েও বেশি খাদ্য। এটাই স্বাভাবিক, প্রতিটি ফার্মই এমন ছিল। নেব্রাস্কায় বন্দীরা সুগার বিটের খেতে কাজ করল, এমন কৃষি যন্ত্রাবলীর সাক্ষী হল যা কল্পনার বাইরে। একটি কম্বাইন হারভেস্টার ১০০ জনের কাজ করতে পারত। ক্ষেতগুলো দিগন্ত পর্যন্ত বিস্তৃত, প্রতিটি জার্মান জেলার চেয়েও বড়। কৃষকরা স্বাভাবিকভাবে বলতো, ফসলের পরিমাণ জার্মানিতে কল্পনার চেয়েও বেশি। ১ একর জমিতে ৬০ বুশেল গম, যেখানে জার্মানিতে সেরা জমিতেও ৩০ বুশেল। গেফরাইটার উইলহেলম হফম্যান স্কটসলফের বাইরে একটি ফার্মে কাজ করার সময় লিখলেন, সবচেয়ে ধ্বংসাত্মক তথ্য দেখা গেল তাদের জন্য যারা আমেরিকান কারখানার কাছে বা ভেতরে কাজ করছিল। জেনেভা কনভেনশন সরাসরি যুদ্ধ উৎপাদনের কাজে নিষেধ করলেও বন্দীরা এমন শিল্পে কাজ করতে পারত যা আমেরিকান শ্রমিকদের সামরিক উৎপাদনের জন্য মুক্ত করত। এই প্রযুক্তিগত সুযোগের মাধ্যমে হাজার হাজার জার্মান বন্দী আমেরিকান শিল্প ক্ষমতা সরাসরি দেখল। নিউ জার্সির ক্যাম্পবেল স্যুপ কারখানায় বন্দীরা দেখল উৎপাদন লাইন, যা একদিনে এমন টেমেটোজ প্রক্রিয়া করে যা অধিকাংশ জার্মান কারখানা 1 মাসে করতে পারত না। সুবিধাটি পরিচালিত হচ্ছিল নারী ও বৃদ্ধ পুরুষের স্কেলেটন ক্রু দিয়ে, কারণ অধিকাংশ যুবক সৈন্যবাহিনীতে। তবু উৎপাদন শান্তির সময়ের চেয়ে বেশি। স্টাবসফেল্ড ওয়েবেল আর্নস্ট ভ্যাগনার, যিনি যুদ্ধের আগে জার্মান ফুড প্রসেসিং প্লান্টে কাজ করেছিলেন, এই অভিজ্ঞতা নথিভুক্ত করেছেন। সবকিছু স্বয়ংক্রিয় ছিল, বৈদ্যুতিক কনভেয়ার বেল্ট, স্বয়ংক্রিয় ভর্তি মেশিন, স্যাচুরেটেড স্টিম কুকার, যা একসাথে শত শত ক্যান প্রক্রিয়া করত। এক বৃদ্ধ মহিলা এমন কন্ট্রোল পর্যবেক্ষণ করতেন যা জার্মানিতে ৫০ জন শ্রমিকের প্রয়োজন হতো। সেই কাজ করতেন রেডিও শুনতে শুনতে এবং কফি পান করতে করতে। ডিট্রয়েটের কাছে একটি পাওয়ার প্ল্যান্টে কয়লা খালি করার সময় বন্দীরা অটোমোবাইল শিল্পের যুদ্ধ উৎপাদনের রূপান্তরের কিছু ঝলক দেখল। রিভার রুস কমপ্লেক্স, যা অ্যাক্রস দ্য ওয়াটার দেখা যাচ্ছিল, ১ লক্ষ শ্রমিক নিয়োগ করত জিপ, বিমান ইঞ্জিন, ট্যাঙ্ক উৎপাদনের জন্য। কারখানাটি দৈনিক ১.৫ মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করত, যা পুরো হ্যামবার্গ শহরের চেয়ে বেশি। ওভাররাইটার ফ্রান্স কেলনার লিখলেন, আমরা পার্কিং লটগুলো দেখতে পেলাম, হাজার হাজার গাড়ি, শ্রমিকদের, জার্মান শ্রমিকদের, এমনকি আমাদের অফিসাররাও কম গাড়ি রাখত। এখানে ফ্যাক্টরির শ্রমিকরা গাড়িতে গিয়ে কাজ করত। রক্ষক বলল, অনেক শ্রমিকের 2টি গাড়ি ছিল, একটি কাজের জন্য, একটি পরিবার ব্যবহার। আমরা ভেবেছিলাম সে আমাদের উপহাস করছে। ১৯৪৩ সালের শীতে
এই পর্যবেক্ষণের সমষ্টিগত প্রভাব সৃষ্টি করেছিল এমন একটি অবস্থা যা আমেরিকান গোয়েন্দা অফিসাররা ডাকত আইডিওলজিক্যাল কোল্যাপস সিন্ড্রোম। স্পেশাল প্রজেক্টস ডিভিশন পোস্ট মার্শাল জেনারেলের অফিসের গোপন পুনঃশিক্ষা প্রোগ্রাম বন্দীদের মধ্যে বাড়তে থাকা আগ্রহ নথিভুক্ত করেছিল আমেরিকান সংবাদপত্র, বই এবং শিক্ষামূলক সামগ্রীতে। ডিসেম্বর 1943-এ মনিটরিং টিমের সদস্য মেজর পল নোয়েল্যান্ড রিপোর্ট করলেন, বন্দীরা আর উৎপাদন পরিসংখ্যান দেখানো হলে বিতর্ক করে না, তারা অনেক কিছু দেখেছে। সর্বাধিক উগ্র নাৎসিরাও চুপ, তারা এখনও জার্মানির প্রতি আনুগত্য বজায় রাখে, কিন্তু আর জয় নিয়ে কথা বলে না। অনেকে খোলাখুলি প্রশ্ন করে যা তারা আমেরিকা সম্পর্কে শুনেছিল। ক্যাম্পের সংবাদপত্র যা বন্দীরা তৈরি করত এই রূপান্তর প্রতিফলিত করতে শুরু করল। ডিয়ার রুফ ফোর্ট কিয়ার্নিতে প্রকাশিত ধীরে ধীরে দেশাত্মবোধপূর্ণ উত্তেজনা থেকে সরে এসে গণতন্ত্র, অর্থনীতি ও যুদ্ধোত্তর পুনর্গঠন নিয়ে আলোচনা করতে শুরু করল। সম্পাদকরা সাবধানে নির্বাচিত অ্যান্টি নাৎসি বন্দী তাদের পাঠককে আরও রিসেপটিভ পেতে দেখল। লেফটেন্যান্ট হারমান গুটস 10ম পাঞ্জা ডিভিশনের সঙ্গে ধরা পড়া একটি চিঠিতে লিখলেন, যা আমেরিকান সেন্সর দিয়ে যাচাই করা হয়েছিল। আমাদের বলা হয়েছিল আমেরিকা একটি মিশ্র জাতি, দুর্বল, বিভক্ত, ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত, সামরিক ক্ষমতায় অযোগ্য। প্রতিদিন এখানে থাকায় আমি উল্টো দেখছি। এটি পৃথিবীর সবচেয়ে সংগঠিত, একত্রিত এবং শক্তিশালী জাতি। আমাদেরকে অপরাধীদের দ্বারা কল্পকাহিনী শোনানো হয়েছিল। সবচেয়ে ধ্বংসাত্মক আঘাত এসেছে অপ্রত্যাশিত উৎস থেকে। 1943 সালের সেপ্টেম্বর ইতালির আত্মসমর্পণের পর ইতালীয় বন্দীদের প্রতি আচরণ। যারা সহযোগিতা করতে রাজি ছিল তাদের গঠিত করা হলো ইটালিয়ান সার্ভিস ইউনিটে, উন্নত কোটেজ, বেশি মজুরি এবং স্বাধীনতা দিয়ে। জার্মান বন্দীরা দেখল তাদের প্রাক্তন মিত্ররা আমেরিকানদের সঙ্গে কাজ করছে। হেডম্যান ফ্রিডরিক শুলজ লিখলেন, ইটালীয়রা আমাদের প্রতারণা করেছে, তবুও তারা এমনভাবে আচরণ পাচ্ছে যা আমরা তাদের মিত্র হিসাবে দেইনি। তারা স্বাধীনভাবে কাজ করছে, অর্থ উপার্জন করছে, বাড়িতে পার্সেল পাঠাচ্ছে। আমেরিকানরা তাদের প্রতি কোনো ঘৃণা দেখাচ্ছে না। যে গণতন্ত্রকে আমরা ঘৃণা শিখেছি তা আমাদের নিজস্ব ব্যবস্থার চেয়ে সম্মানজনক মনে হচ্ছে। 1943 সালের ক্রিসমাস সবচেয়ে গভীর মানসিক প্রভাব ফেলল। আমেরিকান সংস্থা, চার্চ এবং সিভিক গ্রুপ 5 লক্ষ ক্রিসমাস প্যাকেজ পাঠালো জার্মান বন্দীদের জন্য, যারা কয়েক মাস আগে আমেরিকান সৈনিকদের হত্যা করার চেষ্টা করছিল। প্রতিটি প্যাকেজে ছিল সিগারেট, ক্যান্ডি, টয়লেট্রি এবং গেমস। স্থানীয় কমিউনিটি বন্দীদের ক্রিসমাস ডিনারে আমন্ত্রণ জানালো, যদিও নিয়মবিধি বেশিরভাগকে গ্রহণ করতে দেয়নি। ক্যাম্প হার্ন, টেক্সাসে স্থানীয় মেথডিস্ট চার্চের কোরাইও বন্দীদের জন্য জার্মান ভাষায় ক্রিসমাস ক্যারল পরিবেশন করল। হার্নের মহিলারা হোমমেড কুকি এবং কেক পাঠাল। বয় স্কাউটরা হ্যান্ডমেড ক্রিসমাস কার্ড বিতরণ করল। শত্রুর প্রতি এই দয়া নাৎসি বর্ণবাদী তত্ত্বের শেষ অবশিষ্টাংশও ধ্বংস করে দিল। ওভার লেফটেন্যান্ট ওয়াল্টার মুলার, যার ভাই হামবার্গে বোমা হামলায় মারা গিয়েছিল, লিখলেন, তারা জানে আমরা তাদের শত্রু। অনেকের সন্তান ও স্বামী আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে, তবুও তারা আমাদের খ্রিস্টীয় দয়া দেখায়। এটি কোনো প্রচারণা নয়, সত্যিকারের সদয়তা। কোন ধরনের মানুষ শত্রুর প্রতি এমন আচরণ করে? শুধু তারা যারা জয় নিশ্চিত এবং ক্ষমতায় দৃঢ়। ক্রিসমাস ভোজন নিজেই কল্পনার বাইরে। টার্কি, হ্যাম, ম্যাশড পটেটো, গ্রেভি, সবজি, পাই, আইসক্রিম, এমন খাদ্যের পরিমাণ যা জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের আগে দেখেছিল। বন্দীরা খাচ্ছিল যতক্ষণ না অসুস্থ হয়ে পড়ল। এমন সম্পদ শত্রুর ওপর ব্যয় করা বোধগম্য নয়। ফেল্ডওয়েবেল হানসা লিখলেন, আমরা রাজা হয়ে খেয়েছি, জার্মান জেনারেলের থেকেও ভালো, পার্টি নেতাদের থেকেও ভালো। এটি বিশেষ নয়। রক্ষকরা বলল, এটি সাধারণ আমেরিকান ক্রিসমাস ডিনার, প্রতিটি আমেরিকান পরিবার একই খাবার খাচ্ছে। যদি তারা বন্দীদের এভাবে খেতে দেয়, তাদের নিজ সেনা কি খাচ্ছে? 1944 সালের শুরুতে 40,000-এরও বেশি জার্মান বন্দী শিক্ষামূলক প্রোগ্রামে ভর্তি ছিল। তারা ইংরেজি, আমেরিকান ইতিহাস, গণিত এবং বিজ্ঞান অধ্যয়ন করত। শিকাগো বিশ্ববিদ্যালয়ে করেসপন্ডেন্স কোর্স প্রদান করত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পাঠাত গণতন্ত্র ও অর্থনীতি বিষয়ে বক্তৃতা দিতে। জ্ঞানার্জনের তৃষ্ণা অমোঘ,
যারা শুনেছিল আমেরিকানরা সভ্য বারবেরিয়ান্স, তারা দেখল লাইব্রেরি মিলিয়ন কোটি বইয়ে ভরা। বিশ্ববিদ্যালয় যা সব সামাজিক শ্রেণীকে স্বাগত জানায়, বৈজ্ঞানিক গবেষণা যা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তারা আমেরিকার সংবাদপত্র স্বাধীনভাবে পড়তে পারত, বহু দৃষ্টিভঙ্গি তুলনা করত। নাৎসি জার্মানিতে যা সম্ভব ছিল না। হমান ডক্টর ওয়েলহেলম ফন ব্রাউন, কাইজার ওয়েলহেলম ইনস্টিটিউটের ফিজিসিস্ট, ক্যাম্প শেলবিতে পারমাণবিক পদার্থবিদ্যার লেকচার শোনেন। তিনি পরে লিখলেন, আমেরিকান প্রফেসর, জার্মানি থেকে আগত ইহুদি শরণার্থীরাও আমাদের শেখালেন ঘৃণাহীনভাবে। তারা বিজ্ঞানের কথা বলতেন সর্বজনীন, মানবতার জন্য। তারা জার্মান গবেষণার থেকে অনেক এগিয়ে এবং শত্রুর সঙ্গে জ্ঞান ভাগাভাগি করত। নাৎসি মস্তিষ্কের জন্য এই উদারতা অগম্য। ক্যাম্প থিয়েটারগুলো আমেরিকান চলচ্চিত্র দেখাত, কোনো প্রচারণা নয়, হলিউডের নিয়মিত প্রোডাকশন। বন্দিরা দেখল গন উইথ দ্য উইন্ড, যেখানে আমেরিকার পরাজয় ও পুনরুদ্ধারের চিত্র তাদের নিজের পরিস্থিতির সাথে মিলল। তারা দেখল দ্য গ্রেপস অফ র্যাথ, অবাক হয়ে যে আমেরিকানরা শত্রুর কাছে আত্মসমালোচনা দেখাচ্ছে। লিটারেন্ট জোসেফ ক্রেমার লিখলেন, তারা কিছু লোকায় না, সমস্যা, ব্যর্থতা, সংঘাত দেখায়, কিন্তু এই সততা তাদের শক্তিশালী করে, দুর্বল নয়। জার্মানিতে এমন সমালোচনা মৃত্যুর সমান, এখানে এটি দেশপ্রেমিত্ব নিদর্শন। বসন্ত 1944 বন্দি শ্রম প্রোগ্রাম সম্প্রসারিত হল, আমেরিকান উৎপাদন শীর্ষে পৌঁছালো। জার্মান পিএসডব্লিউরা কাজ করল ক্যানারিজ, মিল এবং ফ্যাব্রিকেশন প্লান্টে। আমেরিকান শিল্পক্ষমতার পূর্ণ শক্তি প্রত্যক্ষ করল। সংখ্যাগুলো এমন গল্প বলল যা কোনো প্রচারণা কাউন্টার করতে পারত না। নিউ অর্লিন্সের হিগিন্স বোট ফ্যাক্টরিতে বন্দিরা স্টিল আনল, যা ডি-ডে এর ল্যান্ডিং ক্রাফট হবে। তারা দেখল শ্রমিকরা প্রতি মাসে 700টি বোট তৈরি করছে, প্রতিটি বোটে প্রয়োজন 20,000টি অংশ। কারখানায় 20,000 শ্রমিক নিয়োজিত ছিল, যার মধ্যে হাজার হাজার নারী ছিল যারা ক্রেন চালাত, হলস ওয়েল্ড করত এবং উৎপাদন লাইনের ব্যবস্থাপনা করত। স্টাবসফেল্ড ওয়েবেল কার্ড জিমারম্যান লিখলেন, নারীরা পুরুষদের কাজ করছে, আফ্রিকান আমেরিকানরা জটিল যন্ত্রপাতি চালাচ্ছে, কিশোররা ড্রিলিং যন্ত্র পরিচালনা করছে। সবকিছু যা আমাদের বলা হয়েছিল একটি গণতন্ত্রে অসম্ভব। তবুও উৎপাদন কখনো থামল না। 3টি শিফট, 24 ঘন্টা, 7 দিন। তারা একটি মাসে যে বোট তৈরি করল তা আমাদের পুরো নৌবাহিনী 1 বছরে তৈরি করতে পারেনি। ওহাইওর রিপাবলিক স্টিল কারখানায় বন্দিরা দেখল দৈনিক 10,000 টন স্টিল উৎপাদন হচ্ছে। ব্লাস্ট ফার্নেসগুলো অবিরাম চলত, মিনেসোটা থেকে আসা লৌহ শিলার ট্রেন এবং পেনসিলভেনিয়ার কয়লার মাধ্যমে। এই পরিসর জার্মানদের বোধগম্যতার বাইরে। এই একক কারখানা পুরো গ্রামের চেয়ে বেশি স্টিল উৎপাদন করত। ওভাররাইটার পল হার্টম্যান লিখলেন, যুদ্ধের আগে আমি শিল্প উৎপাদন বুঝতাম, কিন্তু এটি কল্পনার বাইরে। তারা স্টিলের আরও বেশি পরিমাণ নষ্ট করত ঝর্ণার মাধ্যমে, যা আমরা উৎপাদন করতে পারতাম না। শ্রমিকরা ওভারটাইম নিয়ে অভিযোগ করত, অথচ তারা এমন পরিমাণ উৎপাদন করছিল যা আমরা দাস শ্রম ও ডাবল শিফটেও করতে পারতাম না। গ্রীষ্ম 1944-এর খসল কাটার মরশুম আমেরিকান দুর্বলতার ওপর নাৎসি প্রচারণার চূড়ান্ত ধ্বংস নিয়ে এলো। জার্মান বন্দিরা মধ্যপশ্চিমের ফার্মে কাজ করল, এমন কৃষি উৎপাদন দেখল যা পুরো পৃথিবীকে খাওয়াতে পারত। ক্যানসাসে তারা দেখল শস্য ফসল, যেখানে একটি ফার্ম পুরো জার্মান প্রদেশের চেয়ে বেশি ধান উৎপাদন করত। কম্বাইনগুলো মাঠে চলত, সমুদ্রের মতো ষণ্ডের মাঝে প্রতিদিনে 100 একর ফসল কাটত। শস্যের এলিভেটরগুলোতে ধান রাখা যেত, যা জার্মানি পুরো বছর আমদানি করত তার চেয়ে বেশি। ইস্ট প্রুশিয়ার কৃষক আন্টাফিটজিয়া ফ্রান্স ভের লিখলেন, একজন আমেরিকান কৃষক 100 জন জার্মান কৃষকের কাজ করে। তারা আমাকে আকাশ থেকে তোলা ধানের মাঠের ছবি দেখালো, হাজার হাজার বর্গমাইলের শস্য। তাদের ফসলের অর্ধেকও হারালে তারা এখনও সমস্ত ইউরোপের চেয়ে বেশি ধান পেত। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালিতে বন্দিরা ফল কাটল, যা দিগন্ত পর্যন্ত বিস্তৃত ছিল। তারা দেখল পরিপূর্ণ ভালো ফল ছোটখাটো ত্রুটির কারণে ফেলে দেওয়া হচ্ছে, যা জার্মানিতে খুব মূল্যবান হতো। সম্পূর্ণ ফসল কখনো কখনো দাম ধরে রাখতে জ্বালিয়ে দেওয়া হতো, যা জার্মান ক্ষুধার্ত বন্দীদের জন্য মানসিক ভাঙন সৃষ্টি করেছিল। জেরিটার ওটো শুলজ লিখলেন, কমলার পাহাড় পিটে ফেলা হলো কারণ বেশি ছিল। আমরা দয়া করে চাইলাম জার্মানিতে আমাদের পরিবারে পাঠানোর অনুমতি দিতে। রক্ষকরা সহানুভূতিশীল ছিল, তবে বলল সম্ভব নয়। এই অপচয় সীমাহীন সম্পদের কৌশলগত প্রমাণ। 1944 সালের জুন 6
নরম্যান্ডির আক্রমণের সংবাদ ক্যাম্পে পৌঁছালে জার্মান বন্দিরে তাদের শেষ মানসিক ধ্বংস দেখল। অপারেশনের পরিসর ৬,০০০ জাহাজ, ১১,০০০ বিমান, প্রথম ঢেউয়ে ১,৫০,০০০ মানুষ, নাৎসি জার্মানির চরম কল্পনার চেয়েও বেশি আমেরিকান সাংগঠনিক ক্ষমতা প্রদর্শন করল। ক্যাম্প শেলবির বন্দিরা কয়েকদিনের মধ্যে আক্রমণের নিউজ রিল দেখল। তারা দেখল জাহাজের অসীম ধারা, কৃত্রিম বন্দর, সরবরাহ ব্যবস্থা যা প্রতিদিন ১৫,০০০ টন সমুদ্র তটে পৌঁছাচ্ছিল। তারা দেখল তাদের নিজের দেশ ধ্বংস হচ্ছে, সেই জাতি দ্বারা যা তারা শুনেছিল যুদ্ধ করার জন্য দুর্বল। আমাদের ফ্রেডরিক ভন্টোবেন লিখলেন, তখন আমরা জানতাম সব কিছু হারানো, শুধু যুদ্ধ নয়, পুরো নাৎসি প্রকল্পই হারিয়েছে। আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্পশক্তির সামনে পরিকাহিনী ও বর্ণবাদী মিথের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়েছিলাম। আমরা আমাদের ঘোজাকে তাদের ট্রাকের বিরুদ্ধে পাঠালাম, রাইফেলকে তাদের স্বয়ংক্রিয় অস্ত্রের বিরুদ্ধে, সাহসকে তাদের সীমাহীন সম্পদের বিরুদ্ধে। বন্দিত্বের পুরো সময় জার্মান বন্দিরে এমন কিছু অভিজ্ঞতা করল যা নাৎসি মতবাদের চেয়েও বেশি চ্যালেঞ্জিং, আমেরিকান মানবিকতা। প্রচারণা যা আমেরিকানদের দুর্বল ও আবেগপ্রবণ দেখিয়েছিল, সেখানে বন্দিরা আবিষ্কার করল এক জাতি যারা তাদের শক্তিতে এত আত্মবিশ্বাসী যে দয়া দেখাতে পারে। যখন জেররাইট হান্স মিলারের ছেলে হামবার্গে বোমা হামলায় মারা গেল, আমেরিকান ক্যাম্প কমান্ডার ব্যক্তিগতভাবে রেড ক্রস বার্তা পৌঁছে দিল এবং সমবেদনা জানাল। যখন লিউটেন্যান্ট পল ফিশারের স্ত্রী লিখল তিনি সন্তানদের খাওয়াতে সংগ্রাম করছেন, আমেরিকান চার্জ গ্রুপগুলো তাকে জার্মানিতে খাদ্য পাঠাল। একটি দেশ যা আমেরিকা সক্রিয়ভাবে বোমাবর্ষণ করছিল, সেখানে শত্রু নাগরিকদের সাহায্য করা হলো। হেডম্যান ওটো লিখলেন, তারা জার্মান জনগণকে নাৎসি শাসন থেকে আলাদা করল, বলল আমরা হিটলারের বিরুদ্ধে লড়ছি, জার্মানদের বিরুদ্ধে নয়। এই পার্থক্য যা প্রচারণার মতো মনে হচ্ছিল, সত্যি প্রমাণিত হল। তারা আমাদের যুদ্ধের পর জার্মানি পুনর্গঠন করতে প্রস্তুত করল, ধ্বংস করতে নয়। চিকিৎসা বিশেষভাবে বন্দীদের ওপর প্রভাব ফেলল। জার্মান ডাক্তাররা আমেরিকান মেডিকেল স্টাফের সঙ্গে কাজ করল, নতুন কৌশল শিখল, উন্নত যন্ত্রপাতি ব্যবহার করল। বন্দীদের অপারেশন দেওয়া হলো যা জার্মানিতে শুধুমাত্র শ্রেষ্ঠদের জন্য উপলব্ধ হতো। মানসিক স্বাস্থ্যসেবা যা ভার্মাস্টে প্রায় অজানা ছিল, সেই সকল ট্রমাজনিত সৈন্যদের জন্য দেওয়া হলো। ডক্টর ফ্রিডরিক বাওয়ার লিখলেন, তারা আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিদের পরামর্শ দিয়েছিল, শাস্তি নয়। মানসিক ভাঙন দেখা বন্দীদের থেরাপি দেওয়া হতো, মারধর নয়। শত্রুর প্রতি এই মানবিকতা এমন শক্তি প্রকাশ করল যা আমরা কখনো বুঝিনি, সত্যিকারের ক্ষমতার আত্মবিশ্বাস। মার্চ ১৯৪৫ পর্যন্ত গোপন পুনঃশিক্ষা প্রোগ্রাম উল্লেখযোগ্য ফলাফল দিয়েছে। ২৫,০০০-এরও বেশি বন্দী গণতন্ত্র কোর্সে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে। ক্যাম্প পত্রিকায় সাংবিধানিক সরকার, মুক্ত বাজার এবং নাগরিক অধিকার সম্পর্কিত প্রবন্ধ প্রকাশিত হল। আলোচনা গোষ্ঠী জার্মানির যুদ্ধোত্তর ভবিষ্যৎ নিয়ে বিতর্ক করল। প্রোগ্রামের সাফল্য সব প্রত্যাশা ছাড়িয়ে গেল। যারা প্রথমে উগ্র নাৎসি হিসেবে আসিছিল, তারা এখন গণতান্ত্রিক পুনর্গঠন নিয়ে প্রবন্ধ লিখছে। যারা হিটলারের শপথ করেছিল, তারা যুদ্ধোত্তর জার্মানিতে আমেরিকান কৃষি পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা করছে। আমরা গণতন্ত্রের মিশনারি হয়ে উঠলাম, স্বীকার করলেন অস্ট হারমান গুরিং ১৯৭৫ সালের এক সাক্ষাৎকারে। কোনো জোর বা প্রচারণার মাধ্যমে নয়, শুধু পর্যবেক্ষণের মাধ্যমে। আমরা দেখলাম এটা কার্যকর। আমরা দেখলাম সাধারণ মানুষ জার্মান অভিজাতদের চেয়ে ভালো জীবনযাপন করছে। আমরা চাইলাম সেটা জার্মানির জন্যে। পরিবর্তন এতটাই সম্পূর্ণ ছিল যে আমেরিকান কর্তৃপক্ষ উদ্বিগ্ন ছিল, বন্দীরা কি খুব উৎসাহী হয়ে পড়েছে আমেরিকান প্রথার প্রতি। কেউ কেউ যুদ্ধের পর আমেরিকায় থাকতে চেয়েছিল। অনেকে বন্দি চিঠি প্রোগ্রামের মাধ্যমে দেখা আমেরিকান নারীদের সাথে বিয়ে করল। হাজারো ইভেন্চুয়ালি ১৯৫০-এর দশকে আমেরিকায় অভিবাসী হবে। এপ্রিল ১৯৪৫ আনল চূড়ান্ত প্রকাশ, যখন আমেরিকান বাহিনী জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো মুক্ত করল। সেই ফুটেজ জার্মান বন্দীদের দেখানো হলো। প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারল না, বলল এটি প্রচারণা, কিন্তু প্রমাণ ওভারওয়েলমিং ছিল। আমেরিকান সৈনিকদের সাক্ষ্য, ছবি, নিউজ রিল এবং পরে জার্মানি থেকে প্রাপ্ত চিঠি সব মিলিয়ে হরর নিশ্চিত করল। মানসিক প্রভাব ছিল ধ্বংসাত্মক। যারা জার্মান সম্মান বজায় রাখার কিছু গর্ব ধরে রেখেছিল, তারা এখন তাদের দেশের সম্পূর্ণ নৈতিক পতনের মুখোমুখি হল। যেসবের জন্য তারা লড়েছিল তা শুধু পরাজিতই হয়নি, বরং অশুভ প্রমাণিত হল। হেডম্যান ওয়াল্টার স্মিথ সবচেয়ে স্পষ্ট ও প্রাঞ্জলভাবে সারসংক্ষেপ করেছেন, আমরা ভেবেছিলাম আমরা মহান উদ্দেশ্যের যোদ্ধা। আমরা আবিষ্কার করলাম আমরা অপরাধীদের হাতিয়ার।
আমরা বিশ্বাস করেছিলাম আমরা সভ্যতা নিয়ে যাচ্ছি নিম্নমানের জনগণের কাছে। আমরা জানলাম আমরা বর্বর। যে আমেরিকানদের আমরা দুর্বল এবং অধঃপতিত মনে করেছিলাম, তারা আমাদের দেখালো কি অর্থের সভ্যতা। যখন মে 1945-এ যুদ্ধ শেষ হল, বন্দী জার্মানপদীরা মিশ্র অনুভূতির সঙ্গে স্বদেশ প্রত্যাবর্তনের মুখোমুখি হল। তারা এমন একটি আমেরিকা দেখেছে যা তাদের সমস্ত বিশ্বাসের বিপরীত। বন্দী অবস্থায় তারা সৈন্য হিসেবে থাকার চেয়ে বেশি খেয়েছে। শত্রুদের কাছ থেকে তারা যে মর্যাদা পেয়েছে তা তাদের নিজেদের সরকারের থেকেও বেশি। বন্দিত্বের শেষ মাসগুলো কাটল ধ্বংসপ্রাপ্ত জার্মানিতে প্রত্যাবর্তনের প্রস্তুতিতে। আমেরিকান কর্তৃপক্ষ পেশাগত প্রশিক্ষণ, কৃষি শিক্ষা এবং রাজনৈতিক নির্দেশনা প্রদান করল। বন্দীরা মার্শাল প্ল্যান সম্পর্কে জানল। ঘোষণা হবার আগেই বুঝতে পারল যে আমেরিকা জার্মানিকে শাস্তি দেওয়ার পরিবর্তে পুনর্গঠন করবে। তারা আমাদের শেখালো আমাদের দেশ পুনর্গঠন করতে, লিখলেন ওস্ট ফ্রিডরিক ভন্তবিন। তারা আমাদের দিল দক্ষতা, জ্ঞান, আশা। তারা পরাজিত সৈন্যদের ভবিষ্যতের নাগরিকে রূপান্তরিত করল। বিজয়ীদের এই উদারতা নাৎসি প্রতিশোধের মনের কাছে অবিশ্বাস্য ছিল। 1945 থেকে 1946-এর মধ্যে 3,71,683 জন জার্মান বন্দীকে আমেরিকান ক্যাম্প থেকে স্বদেশে ফেরত পাঠানো হল। তারা এমন একটি জার্মানিতে ফিরে গেল যা বিভক্ত, ধ্বংসপ্রাপ্ত এবং দারিদ্র্যপীড়িত। কিন্তু তারা সঙ্গে নিয়ে গেল কিছু অমূল্য। গণতান্ত্রিক শিল্প সমাজ কিভাবে চলে তার জ্ঞান। যারা আমেরিকান সমৃদ্ধি দেখেছে তারা যুদ্ধোত্তর জার্মানিতে অনিচ্ছাকৃত পরিবর্তনের এজেন্ট হয়ে উঠল। তারা শিল্পে দক্ষতা, কৃষিতে উৎপাদনশীলতা এবং গণতান্ত্রিক সমৃদ্ধি দেখেছে। তারা জানে পুনর্গঠন সম্ভব, কারণ তারা এমন একটি সমাজ দেখেছে যা তা অর্জন করেছে। অনেকে প্রাক্তন বন্দী পশ্চিম জার্মানির পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ফোর্ট রবিনসনে বন্দী এডওয়ার্ড অ্যাকাম্যান জার্মান কৃষি সংস্কারের নিটা হলেন। তারা শিল্পে আমেরিকান পদ্ধতি, কৃষিতে আমেরিকান দক্ষতা এবং রাজনীতিতে আমেরিকান গণতান্ত্রিক আদর্শ নিয়ে গেল। 1950-এর দশকের অর্থনৈতিক বিস্ময় আংশিকভাবে আমেরিকার বন্দি ক্যাম্প থেকে প্রাপ্ত জ্ঞানেই গড়ে উঠেছিল। আমরা শিখেছি সমৃদ্ধি আসে স্বাধীনতা থেকে, বিজয় নয়। হান্স ক্রোল তার স্মৃতিকথায় লিখেছেন। আমরা দেখেছি গণতন্ত্র ধন সৃষ্টি করে, বৈচিত্র্য শক্তি আনে, শ্রমিকদের ভালোভাবে বিবেচনা উৎপাদন বাড়ায়। এই পাঠগুলি বন্দী অবস্থায় শেখা জার্মানির নতুন গঠনকে প্রভাবিত করল। ঐতিহাসিকরা বলেছেন আমেরিকায় জার্মান বন্দির অভিজ্ঞতা সবচেয়ে সফল পুনঃশিক্ষা প্রোগ্রামের একটি। জোর বা প্রচারণার মাধ্যমে নয়, শিল্পশক্তি এবং গণতন্ত্র কঠোর নাৎসিদেরকে ভবিষ্যতের গণতান্ত্রিক নাগরিকে রূপান্তরিত করল। প্রোগ্রাম সফল হল কারণ এটি শব্দের ওপর নয়, পর্যবেক্ষণের ওপর নির্ভর করেছিল। বন্দীরা দেখেছিল আমেরিকান সমাজ শীর্ষ দুঃখতায় কাজ করছে, অথচ শত্রুদের সঙ্গে মর্যাদা সহকারে আচরণ করছে। তারা এমন শিল্পশক্তির সাক্ষী হল যা জার্মান উৎপাদনকে প্রাথমিক মনে করিয়েছে। তারা এমন জীবনযাত্রার মান দেখল যা নাৎসিদের প্রতিশ্রুতিকে শুধু ফ্যান্টাসি প্রমাণ করল। ড আর্নল্ড ক্রামার আমেরিকায় জার্মান বন্দীদের প্রধান ইতিহাসবিদ উপসংহারে লিখেছেন, আমেরিকা প্রচারণা যুদ্ধ জিতেছে কোনো চতুর বার্তা দিয়ে নয়, বরং শুদ্ধ বাস্তবতার মাধ্যমে। প্রতিটি পূর্ণ খাবার, প্রতিটি বৈদ্যুতিক আলো, প্রতিটি কাজ করা শৌচাগার ছিল নাৎসিজমের বিরুদ্ধে একটি প্রমাণ। বন্দীরা সমৃদ্ধি দেখে রূপান্তরিত হয়েছিল। পরিসংখ্যানও এই মূল্যায়নকে সমর্থন করে। আমেরিকায় রাখা 3.71683 জন জার্মান বন্দীর মধ্যে 1%-রও কম পালানোর চেষ্টা করেছিল এবং মোট 2222টি প্রচেষ্টা রেকর্ড করা হয়েছে। যুদ্ধোত্তর জরিপ দেখায় যে 95% বন্দী তাদের ব্যবস্থাপনা ভালো বা চমৎকার হিসেবে মূল্যায়ন করেছে। সবচেয়ে অসাধারণ হল হাজার হাজার বন্দী যুদ্ধের পরও দশক ধরে আমেরিকান পরিবারের সঙ্গে চিঠিপত্র বিনিময় বজায় রেখেছিল। 1985 সালে যুদ্ধ শেষের 50তম বার্ষিকীতে বেঁচে থাকা জার্মান বন্দীরা টেক্সাসের অস্টিনে পুনর্মিলনে অংশ নিল। 500-রও বেশি প্রাক্তন বন্দী আমেরিকায় ফিরল। অনেকেই তাদের পরিবারকে নিয়ে এসে দেখাল কোথায় তাদের রূপান্তর শুরু হয়েছিল। প্রাক্তন ওভাররাইটার হান্স ভেয়া ফোর্ট রবিনসন নেব্রাস্কা থেকে আসা এবং পরে জর্জটাউনে চিকিৎসক হওয়া পুনর্মিলনে বললেন, আমাদের জন্য ক্যাম্পের জীবন ছিল এক বিশাল উন্নতি। আমরা যারা জার্মানির ঠান্ডা জল ফ্ল্যাটে বড় হয়েছিলাম, আমরা পানির সুবিধা, কেন্দ্রীয় উত্তাপ এবং প্রচুর খাবার দেখেছিলাম।
কিন্তু তার চেয়েও বেশি আমরা মর্যাদা দেখেছি। প্রাক্তন স্টাফসফেল্ড ওয়েভেল কার্ট মিয়ার আয়োয়াতে ফার্মে কাজ করা যোগ করলেন, কৃষকরা আমাদের শত্রু হিসেবে নয়, বরং ঘরে দূরে থাকা যুবক হিসেবে বিবেচনা করেছিল। তারা তাদের খাবার, জ্ঞান, কখনো কখনো তাদের বাড়িও ভাগ করে নিত। এমন মানবতা, যাদের সন্তান আমাদের বিরুদ্ধে লড়াই করছিল, আমাদের চিরকাল পরিবর্তন করল। ১৯৮৫ সালের পুনর্মিলনের ডিনারে প্রাক্তন অবুস হারমান গুটস, তখন ৭৮ বছর বয়সী, মূল বক্তৃতা প্রদান করেন, যা রূপান্তরে সারমর্ম ধরেছে। আমরা আমেরিকায় এসেছিলাম শত্রু হিসেবে, নাৎসি হিসেবে, একটি মিথ্যের বিশ্বাসী হিসেবে। আমরা চলে গেলাম বন্ধু হিসেবে, গণতান্ত্রিক হিসেবে, যারা সত্য দেখেছে। আমেরিকা আমাদের দেখালো শক্তি আসে বিজয় থেকে নয়, উৎপাদন থেকে, ঘৃণা থেকে নয়, বৈচিত্র্য থেকে, কর্তৃত্ব থেকে নয়, স্বাধীনতা থেকে। আমরা গণতন্ত্রের অস্ত্রাগার পূর্ণ উৎপাদনে দেখেছি। আমরা এমন কৃষক দেখেছি যারা বিশ্বের জন্য খাবার উৎপাদন করে, শ্রমিক দেখেছি যারা বিজয়ের সরঞ্জাম তৈরি করে, এবং নাগরিক দেখেছি যারা শত্রুদের মর্যাদার সঙ্গে আচরণ করে। আমরা শিখেছি আমেরিকার সত্যিকারের অস্ত্র ছিল না তার বোমা বা ট্যাঙ্ক, বরং অশেষ সৃষ্টিশীলতা এবং অটল আত্মবিশ্বাস। আমরা জার্মানিতে ফিরে এলাম এমন একটি সমাজ গড়ার মিশন নিয়ে, যা ধ্বংসের পরিবর্তে সৃষ্টি করতে পারে, যুদ্ধের পরিবর্তে শান্তিতে সমৃদ্ধি অর্জন করতে পারে। আগুন থেকে উদিত জার্মানি সেই পাঠের ওপর নির্মিত হয়েছিল যা আমরা আমেরিকান বন্দি ক্যাম্প থেকে শিখেছিলাম। আমরা যারা বিজয়ী হিসেবে এসেছিলাম, আমরা চলে গেলাম ছাত্র হিসেবে। আমেরিকা, আপনার প্রাক্তন শত্রুদের কাছ থেকে এখন আপনার বন্ধুদের কাছে ধন্যবাদ আমাদের পথ দেখানোর জন্য। অডিটোরিয়াম দাঁড়িয়ে অভিব্যক্তি দিল। আমেরিকান ও জার্মান একসাথে, প্রাক্তন শত্রুরা একত্রিত হল সেই রূপান্তরকে স্বীকার করে, যা অসম্ভব মনে হয়েছিল যখন প্রথম ট্রেনগুলো ১৯৪৩ সালের জুনে টেক্সাসে ঢোকে। জার্মান বন্দীদের অভিজ্ঞতার আকার এবং সফলতা পরিসংখ্যানে প্রকাশ করা যায়। ক্যাম্প অবকাঠামো: ৪৫টি রাজ্যের ৫০০রও বেশি ক্যাম্প, শুধুমাত্র নেভাডার, নর্থ ডাকোটা এবং ভারমন্ট বাদে। ১৭৫টি প্রধান ক্যাম্প এবং ৩২৫টি শাখা ক্যাম্প। ক্যাম্পগুলি ২৫০ থেকে ১২,০০০ বন্দী রাখার জন্য নির্মিত। ক্যাম্পগুলি গড়ে ৯০ দিনে নির্মিত হয়েছিল। বন্দির সংখ্যা ৩৭১,৬৮৩ জন জার্মান বন্দী, মোট ৪,২৫,৮৭১ অ্যাক্সিস বন্দির অংশ। চূড়ান্ত বন্দির সংখ্যা মে ১৯৪৫-এ পৌঁছায়। ১৯৪৩ সালে প্রতি মাসে গড়ে ২০,০০০ নতুন বন্দী আসে। ডি-ডে পরবর্তী সময় মাসিক ৩০,০০০ এবং যুদ্ধের শেষ মাসগুলোতে মাসিক ৬০,০০০। তাদের গল্পের সাক্ষ্য দাঁড়ায় একটি গভীর সত্যের: আমেরিকার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল না ট্যাঙ্ক বা বোমা, বরং মুক্ত সমাজের অশেষ সৃষ্টিশীলতার ক্ষমতার স্পষ্ট প্রমাণ। জার্মান বন্দীরা আমেরিকার শিল্প শক্তিতে স্তম্ভিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা দ্বারা রূপান্তরিত হয়। তাদের রূপান্তরে নিহিত ছিল ইউরোপের যুদ্ধোত্তর পুনর্নির্মাণের বীজ এবং নাৎসি স্বপ্নের চূড়ান্ত পরাজয়। তারা জার্মানিতে ফিরে গেল শত্রু হিসেবে নয়, বরং দেখাশোনা পড়া মানুষ হিসেবে, যে মুক্ত সমাজ কি অর্জন করতে পারে। ১৯৫০-এর দশকে পশ্চিম জার্মানি রূপান্তরিত হওয়া অর্থনৈতিক চমক আমেরিকান বন্দি ক্যাম্পের ভিত্তিতে নির্মিত। সেখানে শত্রু সৈন্যরা শিখেছিল সমৃদ্ধি আসে বিজয় থেকে নয়, স্বাধীনতা থেকে, জাতিগত শ্রেষ্ঠত্ব থেকে নয়, মানব মর্যাদা থেকে, তন্ত্র থেকে নয়, গণতান্ত্রিক সহযোগিতা থেকে। জার্মান বন্দীরা আমেরিকায় এসেছিল দুর্বল, বিভক্ত একটি দেশের প্রত্যাশায়। তার বদলে তারা আবিষ্কার করল অসীম ক্ষমতার শিল্প কলস এবং বিস্ময়কর মানবতা। তারা এসেছিল যুদ্ধবন্দী হিসেবে, কিন্তু চলে গেল সাক্ষী হিসেবে, একটি গণতান্ত্রিক সমাজের অস্ত্রাগারের চূড়ান্ত শক্তির। আমেরিকার অশেষ সমৃদ্ধি দেখে তাদের মনে জন্ম নেয় আটলান্টিক অ্যালায়েন্সের, মার্শাল প্ল্যানের এবং জার্মানির গণতান্ত্রিক পুনর্নির্মাণের মনস্তাত্ত্বিক বীজ। তারা আমেরিকা দেখেছিল, আর তারা কখনো আগের মতো হবে না। তাদের সন্তানরা বড় হবে গণতান্ত্রিক জার্মানিতে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা স্থাপন করবে। একটি অংশীদারিত্ব যা শুরু হয়েছিল ১৮৫০ আফ্রিকা কোর্সের প্রাক্তন সৈন্যদের টেক্সাসের মেক্সিয়ায় ট্রেন থেকে নামার সঙ্গে। তারা আবিষ্কার করেছিল যা কিছু তারা বিশ্বাস করেছিল তা ভুল। জার্মান বন্দীদের আমেরিকায় অভিজ্ঞতার গল্প শেষ পর্যন্ত একটি মুক্তির গল্প। এটি প্রমাণ করে কখনো কখনো সবচেয়ে বড় বিজয় আসে ধ্বংসের মাধ্যমে নয়, প্রদর্শনের মাধ্যমে, প্রচারাভিযানের মাধ্যমে নয়, সমৃদ্ধির মাধ্যমে, ঘৃণার মাধ্যমে নয়, মানবতার মাধ্যমে। যারা আমেরিকার শিল্পশক্তি দেখেছিল তারা হয়ে গেল গণতন্ত্রের অজান্তে দূত।
তারা তাদের মাতৃভূমিতে নিয়ে গেল রূপান্তরের বীজ, যা বিকশিত হয়ে ইতিহাসের অন্যতম সফল পুনর্নির্মাণে পরিণত হয়। তাদের যাত্রা, নাৎসি যোদ্ধা থেকে গণতান্ত্রিক নাগরিক, রয়ে গেছে আধুনিক ইতিহাসের সবচেয়ে চমৎকারপ্রদ রূপান্তরগুলোর মধ্যে একটি। এটি অর্জিত হয়েছিল জোর জবরদস্তি বা চাপের মাধ্যমে নয়, বরং মুক্ত মানুষ একসঙ্গে কাজ করলে যা অর্জন করতে পারে তার অসাধারণ প্রমাণের মাধ্যমে। শেষ পর্যন্ত এটিই ছিল আমেরিকার গোপন অস্ত্র, শুধু ট্যাঙ্ক বা বিমান উৎপাদনের ক্ষমতা নয়, যা ইতিহাসে কোনো দেশকে ছাড়িয়ে যায়, বরং শত্রুদের বন্ধুতে রূপান্তরিত করার ক্ষমতা, উদাহরণের সহজ শক্তির মাধ্যমে। জার্মান বন্দীরা আমেরিকার শিল্প শক্তিতে অবাক হয়েছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা পরিবর্তিত হয়েছিল। আর সেই পরিবর্তনের মধ্য দিয়ে জন্ম নেয় একটি উন্নত বিশ্বের ভিত্তি।